নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি রাখি, আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজ চলে এসেছি এমন কিছু টিপস নিয়ে যেটা তোমাদের সাংসারিক জীবনে অনেকটা সাহায্যে আসবে এবং তার মধ্যে থেকে একটু নিজেদের জন্য টাইম বাঁচিয়েও নিতে পারবে এবং কিছু ফালতু খরচা থেকেও নিজেদের টাকা পয়সা একটু সাশ্রয় করে নিতে পারবে। তো দেখো বন্ধুরা, চলে এসেছি প্রথম টিপসে এখানে আছে চিরুনি। তো আমরা যখন বাজার থেকে চিরুনি কিনে আনি, চিরুনি কিনে আনার পর এই যে চিরুনির দাঁতগুলো প্রচুর পরিমাণে ধার থাকে, এতটাই ধার থাকে যে আমরা মাথায় যখন চুলটা আঁচড়াই অনেক সময় মাথায় ব্যথা লাগে। এবার বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাদের ক্ষেত্রে তো বেশি প্রবলেম হয়, কারণ ছোট বাচ্চাদের মাথার যে চামড়াটা থাকে সেটা অনেকটা সূক্ষ্ম থাকে। এবার এই ধারালো চিরুনি দিয়ে যখনই চুলটা আঁচড়ে দিই অনেকটা সময় সে ওদের স্ক্যাল্পটা না ছিঁড়েও যায়, অনেক সময় রক্ত বেরিয়ে যায়। তো সেই সমস্ত সমস্যা থেকে বাঁচার জন্য আমরা কিন্তু ছোট্ট একটা টিপস তোমাদের সামনে নিয়ে এসেছি, যে সেই কাজটা করলে চিরুনির এই যে প্রচুর পরিমাণে ধার, সেই ধারটা কমে যাবে। বাচ্চাদের চুল আঁচড়ালে তাদের মাথার কোনো ক্ষতিও হবে না। তার জন্য দেখো বন্ধুরা, নিয়ে নিয়েছি একটা দেশলাই। এবার দেশলাই আমি কিন্তু আগুনটা ধরিয়ে নেব। আগুনটা ধরিয়ে আমি কি কাজটা করব একটু ভালোভাবে দেখবে। আগুনটা ধরিয়ে নিয়েছি, ঠিক চিরুনির এই যে মাথার যে জায়গাগুলো ধার, ঠিক এই ধারের জায়গাগুলোকেই আমি কিন্তু এই যে দেশলাই আমি আবার একটা ধরিয়ে নেব, আবার একটা ধরিয়ে এইভাবে ঘুরিয়ে দিচ্ছি। ঘুরিয়ে দিলে এইখানে যতটা ধারালো মানে এক্সট্রা কিছু থাকে না চিরুনির মধ্যে, দাঁতটা প্রচুর ধার থাকে, সেই ধার জায়গাটাও কিন্তু কমে যাবে। এইভাবে একটু হাত দিয়ে একটু চেপে দিলে পরে দেখবে এখানে কোনো ধারের কোনো অংশ আর নেই। তো একইভাবে আমি দ্বিতীয় চিরুনিটাও কিন্তু করে নেব। এইভাবে যদি চিরুনিতে একটু দেশলাইয়ের কাঠির আগুনটা ধরিয়ে একটু সেঁক দিয়ে নিতে পারি তাহলে দেখবে অনেকটা যে ধার, সেই ধারটা কমে যাবে। বাড়ির ছোট বাচ্চা থাকলে তাদের চুল আঁচড়ানোর সময়ও কিন্তু আর কোনো সমস্যার মধ্যে আমাদের পড়তে হবে না। তো বন্ধুরা, আশা করছি আমার চিরুনির এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে আসবে আর অনেকটাই ভালো লেগেছে। যদি আমার এই সমস্ত ছোট ছোট টিপসগুলো তোমাদের অনেকটাই ভালো লাগে তাহলে কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবে না। তো দেখো বন্ধুরা, এখানে চিরুনির ধার কিন্তু আমার কমানো কমপ্লিট হয়ে গেছে। এবার চলে এলাম পরবর্তী টিপসে এখানে আছে একটা প্রদীপ। তো প্রদীপ আমরা কি কাজ করি, সকাল সন্ধ্যা প্রদীপ দিয়ে আমরা পুজো করি, সন্ধ্যা দিই, এই কাজগুলোই করা হয়। ঠাকুরের সামনে আমরা প্রদীপ দিই। এবার মাটির প্রদীপ আমরা যখন দিই না, দেখবে কিছুদিন প্রদীপটা জ্বালাতে জ্বালাতে একটা কালির স্পট পড়ে যায়। এবার প্রদীপের মধ্যে যদি কালির স্পট পড়ে তখন কিন্তু দেখতে খুবই খারাপ লাগে, একটুও ভালো লাগে না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এই মাটির প্রদীপ যেহেতু এটা মাটির, তার জন্য আমরা কিন্তু এটাকে ঘষাঘষি করে পরিষ্কারও করতে পারি না। এবার আমরা কি করব, তার জন্য ছোট একটা টিপস, যে এটাকে আমরা মাজতে ঘষতে যখন পারবো না, কি আমরা উপায় নিয়ে আসবো, তার ফলে আমরা এই প্রদীপের কালো দাগটা পড়বে না। তো দেখো বন্ধুরা, এখানে নিয়ে নিয়েছি একটা প্রদীপের পোলতে। এবার নতুন একটা প্রদীপ নিয়েছি আর পোলতে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটা সেফটি পিন। এবার সেফটি পিনের সাহায্যে দেখবে কতটা সহজে খুব সুন্দর একটা প্রদীপ এখানে আমি তৈরি করে নেব। তো এইভাবে প্রদীপটা আমরা কি করব, এখন একটু তেল দিয়ে দেবো বন্ধুরা। তো এইভাবে একটু তেলটা দিয়ে তারপর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে এই প্রদীপটাকে জ্বালাবো। এই যে সেফটি পিনটা আমি নিয়ে নিয়েছি, সেফটি পিনটা লম্বা করে আমি ঠিক প্রদীপের মাঝ বরাবর এইখানে দিয়ে দিচ্ছি। এবার এটাকে তোমরা মাঝখানে দিয়ে প্রদীপের পোলতেটা এইভাবে এর গায়ে হেলান দিয়ে এই মাঝখানেও ধরাতে পারো, আবার আরও একটা বুদ্ধি করতে পারো, সেফটি পিনের ঠিক মাঝখানে যে গোল একটা জায়গা আছে না, সেই গোলের মধ্যে দিয়েই পোলতেটা তুলে দিতে পারবে। এইভাবে তুলে তারপর তোমরা এইটাকে মাঝখানে সেট করে দেবে। এইভাবে সেট করে দিলে পোলতেটা যেহেতু প্রদীপের সঙ্গে টাচ হয়ে থাকছে না, এজন্য আমরা যখন এটাকে আগুন দিয়ে ধরিয়ে দিলে দেখবে প্রদীপটা কিন্তু আর কালো হবে না। তো এটা থেকে তোমাদের একটু কাছ থেকেও আমি দেখিয়ে দিচ্ছি যে এটা কিন্তু প্রদীপের একেবারে গায়ে না, অনেকটা মাঝখানের দিকেই কিন্তু আছে। এইভাবে যদি একটা সেফটি পিনের সাহায্যে প্রদীপ তোমরা জ্বালিয়ে নিতে পারো তাহলে প্রদীপ কালো হয়ে যাওয়ার, কালি পড়ে যাওয়ার যে সমস্যা, সেই সমস্যার মধ্যে কিন্তু তোমরা আর পড়বে না। তো বন্ধুরা, আশা করছি আমার প্রদীপ জ্বালানোর এই টিপসটা তোমাদের অনেকটাই ভালো লেগেছে এবং অনেকটাই কাজে আসবে। আর যদি খুব ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবে আর বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে। তো চলে এলাম পরবর্তী টিপসে এখানে আছে ধূপকাঠি। তো ধূপকাঠি আমরা তো সাধারণত সকাল সন্ধ্যা যখন সন্ধ্যা প্রদীপ দিই তখন তো জ্বালিয়ে থাকি।
এইবার এই যে ধূপকাঠিটা আমরা যখন জ্বালাই অনেক সময় না যদি ঘরে কোনো বাজে দুর্গন্ধ হয় তখনও কিন্তু অনেকে ধূপকাঠি জ্বালানো পছন্দ করে, কারণ ধূপের সেন্টটা না খুব সুন্দর, একদম ফ্রেশ হয়ে যায় ঘরটা। এবার সেই ধূপকাঠিটা আমরা যখন জ্বালিয়ে দিই, জ্বালানোর পর দেখবে কি হয়, ঘরের মধ্যে তো পুরো সেন্ট হয়, কিন্তু ধূপটা যখন জ্বলতে জ্বলতে একটা সময় যে ছাইগুলো পড়ে চারিদিকে, সেই ছাইটা কিন্তু একটা জায়গায় নির্দিষ্ট পড়ে না, এদিক ওদিক পড়তে থাকে। আর শীতের দিনে তো বেশি একটা সমস্যা হয় না, সমস্যা হয় গরমের দিনে যখন ফ্যান চলে। এবার ফ্যান যখন চলে তখন এর এই যে ছাইগুলো চারিদিকে, ঘরের চারিদিকে উড়ে চলে যায়, পুরো ঘর কিন্তু নোংরা হয়ে যায়। তো সেই সমস্যা থেকে আমরা বাঁচার জন্য কি করব, সেই সমস্যা থেকে বাঁচার জন্য এখানে ধূপদানি, আমি ধূপদানির মধ্যে ধূপটা তো দিয়ে দিয়েছি। এইবার আমরা একটা কাজ করতে পারি, যার ফলে যে সমস্যার মধ্যে আমরা ধূপ জ্বালিয়ে পড়ি সেই সমস্যার মধ্যে কিন্তু আর পড়ব না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এরকম একটা পরিষ্কার প্লেট নিয়ে নিতে পারি। এবার পরিষ্কার প্লেট দিয়ে আমরা যে ঘরেই ধূপকাঠি দিই না কেন সেখানে এই ধরনের একটা প্লেট দিয়ে তারপর ধূপটা ধরিয়ে দিলে তার ছাইটা যতই পড়ুক না কেন আর যতই ফ্যান চলুক না কেন, দেখবে এই প্লেটের মধ্যেই ধূপের যে ছাইটা সেটা পড়বে, চারিদিকে ঘর নোংরা হবে না। যাদের কাছে এক্সট্রা এরকম প্লেট নেই সেক্ষেত্রে একটা শক্ত পেপার, জামাকাপড় কিনলে দেখবে তার মধ্যে অনেকটা শক্ত পেপার পাওয়া যায়, সেই পেপারের উপর জ্বালিয়ে দিলেও কিন্তু ছাইটা বাইরে যাবে না। আশা করছি এই টিপসটাও অনেকটাই তোমাদের কাজে আসবে, অনেকটাই ভালো লেগেছে। চলে এলাম আরও টিপস নিয়ে। এবার এই টিপসটা হলো একটা লিপস্টিক নিয়ে। এবার এই ধরনের লিপস্টিক আমরা কিন্তু সবাই পরতে পছন্দ করি, কিন্তু সবাই কিন্তু ব্র্যান্ডেড লিপস্টিক কিনতে পারে না। তার কারণ কি, ব্র্যান্ডেড লিপস্টিকে না অনেকটা দাম হয়। এজন্য আমরা নর্মাল লিপস্টিক যখন কিনে আমরা যখন ঠোঁটে দিই, ঠোঁটে দেওয়ার পর দেখবে কিছু সময়ের মধ্যে একটু এদিক ওদিক ডলা লাগলেই লিপস্টিকটা হয়তো মুছে যায়, না হলে চারিদিকে ছড়িয়ে যায়, তখন কিন্তু দেখতে খুবই খারাপ লাগে। এবার আমরা যখন কিছু খাওয়ার পরও দেখবে সেই লিপস্টিকটা উঠে যায় আর কিন্তু ঠোঁটে থাকে না। তো এই ধরনের যখন নর্মাল লিপস্টিক তোমরা কিনবে, কেনার পর সেটাকে কিভাবে ম্যাট লিপস্টিকে তৈরি করে নিতে পারবে তারই কিন্তু ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। লিপস্টিক আমরা মেয়েরা পরতে তো ভীষণ পছন্দ করি, এবার এটাকে পরার পর যদি নষ্ট হয়ে যায়, মানে এদিক ওদিক ছড়িয়ে যায়, তখন কিন্তু ভীষণ লজ্জায় পড়তে হয় আর বাজে লাগে। সেক্ষেত্রে আমরা কি করব, এইভাবে একটা ফাউন্ডেশন অথবা সিসি ক্রিম নিয়ে নেব। ফাউন্ডেশনটা নিয়ে আমরা সামান্য একটু নিয়ে আমরা ঠোঁটে হালকাভাবে কিন্তু ফাউন্ডেশনটা লাগিয়ে দিতে হবে। এইভাবে হালকাভাবে আমরা যদি এরকম একটু ফাউন্ডেশন লাগিয়ে দিই, ফাউন্ডেশন হোক আর সিসি ক্রিম হোক, এইভাবে লাগিয়ে দিয়ে তারপর যদি আমরা লিপস্টিকটা লাগিয়ে নিতে পারি, তাহলে দেখবে সেটা কিন্তু ম্যাট লিপস্টিকে পরিণত হবে। আর টাকা পয়সা ফালতু খরচা করে অনেকটা টাকা দিয়ে ম্যাট লিপস্টিক আর কিনতেও হবে না, কারণ ম্যাট যে লিপস্টিকগুলো হয় প্রচুর দাম হয়। সে এতটা দাম দিয়ে না কিনেও নর্মাল লিপস্টিক দিয়েও কিন্তু আমরা ম্যাট লিপস্টিকে তৈরি করে নিতে পারি। এইভাবে দেখো বন্ধুরা, একটু লিপস্টিক দিয়ে এবার হাতে একটু ডলেও তোমাদের দেখে দিচ্ছি, এটা কিন্তু আর খুব উঠছে না। একেবারে প্রথমে যে অবস্থায় চারিদিকে ছড়িয়ে যাচ্ছিল, উঠে যাচ্ছিল, তার মধ্যে কিন্তু আর পড়ছে না। অনেক সময় ঠোঁটে থাকবে, আমরা যখন কথাবার্তা বলবো অনেকটা মানে সময় পার হওয়ার পরে কিন্তু লিপস্টিকটা চারিদিকে ছড়িয়ে যাবে না। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে আসবে এবং অনেকটাই ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবে না, বন্ধুদের সঙ্গে শেয়ার করতেও ভুলবে না। চলে এলাম আরও একটা টিপস নিয়ে। এখানে নিয়ে নিয়েছি একটা সসপ্যান। তো সসপ্যানের মধ্যে আমি কিছুটা দিয়ে দিচ্ছি জল। এইবার এই যে জল দিয়ে দিলাম, জলের মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ চা। এইবার এই যে চাটা আমি দিয়ে দিচ্ছি, চা দেওয়ার পর এটাকে কিন্তু গরম জলের মধ্যে, মানে জলটাকে গরম করব, ফুটতে দেব। তো চা খেতে আমরা সবাই কিন্তু খুবই পছন্দ করি। শীতের দিনে আমরা সকাল সন্ধ্যা কিন্তু নিয়ম করে চা খেয়ে থাকি। এইবার এই যে চাটা খাই, কিন্তু আজ আমি চাটা তৈরি করছি খাওয়ার জন্য নয়, চা দিয়েও আমরা কতটা কাজে লাগাতে পারি সেটা আজ শেয়ার করব। চায়ের মধ্যে এমন কিছু প্রপার্টি আছে সেগুলো কিন্তু ক্লিনিংয়ের জন্য ভীষণ উপকারী। এবার তার জন্যই কিন্তু আজ আমি চাটা করছি ক্লিনিংয়ের জন্য। তো কি ক্লিনিং করব সেটা তো তোমরা অবশ্যই দেখবে, ভিডিওটা তার জন্য সম্পূর্ণ দেখতে হবে। বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি আমার ভিডিওটা কিন্তু সম্পূর্ণই দেখবে। এবার চাটা আমার ফুটে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে, জলের মধ্যে চায়ের সমস্ত গুণাগুণ কিন্তু মিশে গেছে। এই পর্যায়ে আমি চাটাকে বন্ধ করে দেব। বন্ধ করার পর এটাকে রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য। তো আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, রাখার পর আমার চাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এইবার আমি অন্য একটা পাত্র নিয়ে নেব আর নিয়ে নেব একটা ছেঁকনির সাহায্যে আমি এই চায়ের জলটাকে ছেঁকে নেব। তো দেখতেই পাচ্ছ চায়ের জলটা ঠান্ডা হয়ে গেছে, আমি ছেঁকেও নিয়েছি। ছেঁকে এর মধ্যে আমার কিছু উপকরণ মেশাতে হবে, তারপর কিন্তু এটা খুব ভালো একটা ক্লিনিংয়ের জন্য
কাজ দেবে। এইবার আমি কি করব, জলটা যেহেতু ঠান্ডা হয়ে আছে, ঠান্ডা মানে কি হালকা একটু উষ্ণ আছে, এই পর্যায়ে কাজটা করে নিলেও কোনো সমস্যা নেই। এর মধ্যে দিয়ে দিলাম যে কোনো তেল তোমরা দিতে পারো, আমি দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল, তো তোমরা কিন্তু সর্ষের তেলও দিতে পারো, রিফাইন্ড তেলও দিতে পারো। তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু পাউডার। এবার চায়ের মধ্যে পাউডার দিচ্ছি কেন, তোমরা হয়তো একটু অবাক হচ্ছ যে চায়ের মধ্যে আবার কেউ তেল অথবা পাউডার দেয়। তো হ্যাঁ বন্ধুরা, আমি তো দিলাম। এবার দেওয়ার পর এই কাজটা কি করব চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে নিয়ে নিয়েছি এই ধরনের একটা বোতল, তোমরা কিন্তু স্প্রে বোতলও নিতে পারো। আর এই ধরনের একটা বোতলের ঢাকনায় সেফটি পিন গরম করে ছিদ্র করে এটাকেও স্প্রে বোতল তৈরি করে নিতে পারো। এইটাকে আমি 1 সপ্তাহ থেকে 1.5 সপ্তাহ রেখে দিতে পারবো, রেখে ওটাকে কাজ করতে পারবো। আর এই যে এক্সট্রা যে জলটা আছে, এই এক্সট্রা জলের মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পাউডার দেবো এই জন্য, ঘ্রাণের জন্য। আর তেলটা কেন দিয়েছি সেটা এক্ষুনি তোমাদের সঙ্গে বলবো। এবার নিয়ে নিয়েছি একটা কাপড়ের সাহায্যে জলটা কাপড়ের মধ্যে নিয়ে নিলাম। এইবার নিয়ে আমি চলে যাব কাঠের দরজা জানলা আমাদের যে সমস্ত আছে, দেখবে কাঠের জানলা দরজা এইভাবে কিছুদিন থাকতে থাকতে অনেকটা ধুলো পড়ে যায়, নোংরা হয়ে যায়, গ্লেজ নষ্ট হয়ে যায়। যাদের পালিশ করা থাকে তাদের সেই পালিশটাও কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে তোমরা এরকম চা তৈরি করে চায়ের মধ্যে তেল একটু পাউডার দিয়ে এইভাবে যদি একটু মুছে নিতে পারো মাঝে মধ্যেই, তাহলে দেখবে দরজা জানলা অনেক, আমাদের যে পালঙ্ক থাকে মানে বেডটা, সেই বেডের সাইডে যে ডিজাইনগুলো থাকে সেই ডিজাইনগুলোর যে গ্লেজ নষ্ট হয়ে যাচ্ছে, পালিশ নষ্ট হয়ে গেছে, সেই সমস্ত পালিশও কিন্তু আস্তে আস্তে ফিরে আসবে, পালিশের মতো একেবারে চকচক করবে। তো বন্ধুরা, এই কাজটা কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই করতে পারো, তাহলে কাঠের জিনিসের যে গ্লেজ নষ্ট হয়ে যায় সেই গ্লেজটা আর নষ্ট হবে না, দীর্ঘদিন ধরে কিন্তু গ্লেজটা থাকবে। তার জন্য তোমাদের এটাকে কিন্তু মাঝে মধ্যে অবশ্যই একটু এরকম সলিউশন তৈরি করে নিতে হবে। তৈরি করে তারপর তোমাদের কাঠের যে সমস্ত আসবাবপত্র আছে, সে আলমারি হোক, ড্রেসিং টেবিল হোক, শোকেস হোক, বেড হোক, সব কিছুই, চেয়ার টেবিল যারই এরকম পালিশ করা থাকবে, গ্লেজ থাকবে, সে সমস্ত জিনিসে তোমরা এইভাবে গ্লেজটা ফিরিয়ে আনতে পারবে। তো বন্ধুরা, কাঠের জিনিস কিন্তু আমরা যদি একেবারে প্লেন জল দিয়ে ধুয়ে দিই তাহলে কিন্তু খারাপ হয়ে যেতে পারে। আর কাঠের জিনিস দীর্ঘদিন ধরে যখন থাকে, বর্ষার দিনে দেখবে কাঠ থেকে একটা বাজে দুর্গন্ধ আসে, সেই দুর্গন্ধটাও কিন্তু আর আসবে না। তার জন্য বর্ষার দিনেও কিন্তু এরকম একটা সলিউশন তৈরি করে কাঠের আসবাবপত্রের মধ্যে একটু মুছে দিলে সমস্যার সমাধান হয়ে যাবে। আর এই যে এক্সট্রা জলটা, আমি কিন্তু এটাকে রেখে দেবো 1 সপ্তাহের জন্য। 1 সপ্তাহের মধ্যে 1 থেকে 2 বার তোমরা এইভাবে মুছে নিলে দেখবে অনেকটা ভালো থাকবে কাঠের জিনিসপত্র, এবং তাতে কোনো সমস্যাও হবে না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। আশা করছি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো বাই, টাটা।